ডিজিটাল এডুকেয়ারে সকলকে স্বাগত। আমি ইতিহাস বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ স্যার। আজকে তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, সেই কথা চিন্তা ভাবনা করে দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসের উপর যে ইম্পর্টেন্ট এবং সাজেশন কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব অধ্যায় ধরে ধরে। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবা এবং ফাইনাল অবধি তোমাদের যে পরবর্তীতে যে ফাইনাল পরীক্ষা থাকবে সেটাও কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অতএব তোমরা প্রথম অধ্যায় ধরে থেকে শুরু করে শেষ অধ্যায় অবধি তোমরা প্রশ্নটা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সাজেশনের যে ভিডিও, সেটা সাথে থাকো, তাহলে দেখতে পারবা, বুঝতে পারবা যে যেহেতু আজকে আলোচ্য বিষয় হচ্ছে সাজেশন, তো প্রথম অধ্যায় থেকে যেটা থাকবে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো প্রশ্নের মান কিন্তু তোমরা জানোই যে 8 করে। যে প্রশ্নগুলো থাকবে, প্রথমে যেটা প্রশ্ন থাকবে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অতীত স্মরণ। অতীত স্মরণ। তো এখানে থাকবে কি, যে 1 নম্বর প্রশ্ন থাকবে মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরা কাহিনী বলতে কি বুঝো। বলতে কি বোঝো? অতীত বিষয় মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। এটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে 3+5। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে। অথবা যে প্রশ্নটা বলছে সেটা কি, মিথ বলতে কি বোঝায়, মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশন করো। কিন্তু এই অথবাটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই প্রশ্নটাই বেশি ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর কি বলেছে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে 8 নম্বর, আধুনিক ইতিহাস। আধুনিক ইতিহাসের যে 8 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবার থাকবে কি, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এটা হচ্ছে 3+5, 8 নম্বর জন্য। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অতএব তোমাকে 5 নম্বর 4 নম্বর প্রশ্নটা এবং 1 নম্বর প্রশ্নটা একটু মনোযোগ সহকারে ভালো করে মন দিয়ে পড়তে হবে। তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এই প্রথম অধ্যায় থেকে তোমাকে 4টা প্রশ্ন পড়তে হচ্ছে। 1 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার চলে যাওয়া দ্বিতীয় অধ্যায়ে। যে দ্বিতীয় অধ্যায় কি রয়েছে, দ্বিতীয় অধ্যায়ে যেটা রয়েছে, অধ্যায়ের নাম হচ্ছে কি, ঊনবিংশ ও 20 শতকে উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখান থেকে 3টা প্রশ্ন আছে। 3টা প্রশ্নের মধ্যে হচ্ছে প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসতে চলেছে, ধরে নাও এসে গেছে। সেটা কি, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এদেরকে এটা ভালো করে দেখে যেতে হবে, ফাইনাল এবং টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ সংক্ষেপে বর্ণনা করো। 3+5, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে কি, 3 নম্বর, উপনিবেশবাদ বলতে কি বোঝায়, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে দুটা, প্রথম এই 1 নম্বর এবং 2 নম্বর, এই 2টা প্রশ্ন পড়ে গেলেই তুমি এখান থেকে কমন পেয়ে যাচ্ছ এবং এই 2টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায় থেকে। এবার থাকবে হচ্ছে তৃতীয় অধ্যায়, দেখা যাক কি আছে। তৃতীয় অধ্যায়ে রয়েছে, সেটা হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য। এখান থেকে তোমাকে পড়তে হবে হচ্ছে অনেকগুলি প্রশ্ন। যাই হোক, সেখানে রয়েছে একটু কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসতে চলেছে। তারপর রয়েছে কি, উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এটা একটু দেখে যাবা। অথবা ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। 4+4। 3 নম্বর কি রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল। এই প্রশ্নটা একটু দেখে যাবা। তারপরে কি রয়েছে, পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। এটা হচ্ছে তোমার 4 নম্বর। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, অতএব এটা তোমাকে পড়তে হবে ভালো করে। তারপর রয়েছে কি, উপনিবেশিক ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য
ও তার প্রভাব আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে তোমাকে এখানে 3টা প্রশ্ন হয়ে গেল। তারপর রয়েছে নানকিনের সন্ধি ও টিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এই প্রশ্নটুকু দেখে যাবা। তাহলে তোমাকে তৃতীয় অধ্যায় থেকে যে 7টা প্রশ্ন রয়েছে তার মধ্যে তুমি 3টা প্রশ্ন ভালো করে দেখে যাবা। যেগুলো এক্সট্রা মার্ক করছি ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ওর জন্য মার্ক করে করে বুঝিয়ে দিচ্ছি যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হতে চলেছে, যেহেতু সাজেশনও ইম্পর্টেন্ট। যাই হোক, তারপরে এবার চলে যাই চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে কি কি, যেটার নাম হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, অধ্যায়ের নাম। এখান থেকে পড়তে হবে কি, ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো, এটা একটা। 2 নম্বর কি রয়েছে, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও, গেল। তারপর 3 নম্বর কি রয়েছে, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, 3 নম্বর প্রশ্ন। তারপর দেখা যাক 4 নম্বর কি রয়েছে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। তারপর রয়েছে কি, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। তারপরে রয়েছে কি, নানকিংয়ের সন্ধি যেটা হচ্ছে 1842 খ্রিস্টাব্দে হয়েছিল, এর শর্তগুলি কি। তোমাকে এখান থেকে যেটা হচ্ছে পড়তে হবে হচ্ছে এই 6টা প্রশ্ন আছে, 1 2 3 4 5 6টা প্রশ্ন রয়েছে। এখান থেকে তুমি 2-3টা প্রশ্ন দেখে যাবা। যেটা আর বেশি ভালো করে দেখবে সেটা হচ্ছে চীনের চৌঠা মে, আর একটা রয়েছে হচ্ছে সেটা কি, আলিগড় আন্দোলনের উপর একটা সংক্ষিপ্ত বিবরণ লেখো, এই প্রশ্নটা। এটা গেল তোমার হচ্ছে চতুর্থ অধ্যায়। এইবার রবে হচ্ছে পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে কি, উপনিবেশিক ভারতের শাসন। এখান থেকে তোমাকে 7টা প্রশ্ন দিয়েছি, এখান থেকে পড়ে যাবা। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। তারপর রয়েছে 2 নম্বর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি ছিল, এর গুরুত্ব আলোচনা করো, এটা একটু পড়ে যাবা, ঠিক আছে। তারপরে রয়েছে কি, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছেন, এটা 4+4। তারপর রয়েছে কি 4 নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে মরলি মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্বগুলো আলোচনা করো। তারপর রয়েছে কি, 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণ কি ছিল, এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কি রয়েছে, এটা হচ্ছে তোমার গেল 5 নম্বর। এইবার 6 নম্বর রয়েছে, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কি, মিরাট ষড়যন্ত্র মামলা। তারপর রয়েছে হচ্ছে 7 নম্বর, লখনৌ চুক্তির সত্য ও গুরুত্ব আলোচনা করো, 4+4। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অতএব এটা ভালো করে দেখে যাবা, ঠিক আছে। এখান থেকে আমি 7টা প্রশ্ন দিয়েছি, তোমাদের যে 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হলো বললাম আমি, তার বাইরে কিন্তু তোমরা দেখে যাবো অবশ্যই, ঠিক আছে। যেহেতু সাজেশনে 7টা রয়েছে, যখন ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো এবং টেস্টের জন্য পড়তে থাকো, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই প্রশ্নগুলো, সেগুলো তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকবা। এবার চলে যাই 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায়ের নাম কি, নাম রয়েছে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় থেকে। এখান থেকে তোমাকে পড়তে হবে কি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে কি রয়েছে, 3 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। দেখো, ভারত ছাড়ো আন্দোলন তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এখান থেকে কিন্তু একটা ভারত ছাড়ো আন্দোলনের প্রশ্ন হচ্ছে, ধরে নাও। তারপরে কি রয়েছে, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তারপরে রয়েছে কি, মন্ত্রী মিশন ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে ভারত ছাড়ো আন্দোলন আর হো চি মিনের নেতৃত্বে হচ্ছে ভিয়েতনামে যে স্বাধীনতা হয়েছিল, এই 2টো প্রশ্ন একটু ভালো করে দেখে যাবা। তারপরে চলে যাই এবার 7ম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে কি রয়েছে, একটু 7ম অধ্যায়ে একটু বেশি করে প্রশ্ন দিয়েছি। প্রথমে রয়েছে যে প্রশ্নটা, এটা আসতে চলেছে, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই
সংকটে ভারতের ভূমিকা কী ছিল? 1 নম্বর প্রশ্ন। অথবা দিয়ে 3 রকমভাবে আসতে পারে। সেটা কি হচ্ছে? সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। যেভাবে আসুক উত্তর একই হবে, প্রশ্নটা অথবা হিসেবে 4 রকমভাবে আসে, অতএব সেইভাবে আমি আলোচনা করেছি। এবার 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো, 3+5। তারপরে ট্রুম্যান নীতি, খুবই ইম্পর্টেন্ট। ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? 4+4, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যাবা। তারপর রয়েছে কি? ট্রুম্যান নীতি অথবা হিসাবে আসে, কি আসে? ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। দেখো, সুয়েজ সংকেত আর হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা, অবশ্যই দেখে যাবা। তারপরে কি রয়েছে? 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। তারপর রয়েছে জোট নিরপেক্ষ, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো, এটাও ইম্পর্টেন্ট হতে চলেছে। তারপরে রয়েছে হোচিমিন, তো সেটা আগেই আলোচনা করেছি, এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। 5 নম্বর রয়েছে কোরিয়ার যুদ্ধের ফলাফল ও তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর রয়েছে পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে এর প্রভাব কিরকম পড়েছিল। তাহলে এখান থেকে তুমি সুয়েজ, তারপর হচ্ছে ট্রুম্যান, মার্শাল পরিকল্পনা, জোট নিরপেক্ষ, আর হচ্ছে হোচিমিনের নীতিতে, সেটা হচ্ছে আগের অধ্যায়ে আলোচনা করছি, এটাও এখানেও আছে। তো এই কটা প্রশ্ন তোমরা পড়ে যাবা তোমার হচ্ছে 7ম অধ্যায়, যেহেতু অধ্যায়টা একটু বড় এবং প্রশ্নও বেশি রয়েছে। এইবার যেটা হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে 8ম অধ্যায়, অবঔপনিবেশিকরণ। 7ম অধ্যায় গেল, এবার আসবো 8ম অধ্যায়। 8ম অধ্যায় কি রয়েছে? স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা এই প্রশ্নটা। জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। দেখো এখানেও রিপিট হয়েছে প্রশ্নটা, এখানেও পড়তে হবে। তারপরে 3 নাম্বার কি রয়েছে? স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। স্বাধীন ভারতের যে 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওটা তোমাকে দেখে যেতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট, এই 2টা প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপরে কি রয়েছে? উপনিবেশিকরণ বলতে কি বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই হলো তোমার হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? 4+4, তার মানে কি? শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা, এই 2টা প্রশ্ন যে আছে একটা আসতে পারে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি তাহলে আজকে আলোচনা করলাম তোমাদের অধ্যায় ধরে ধরে, যে তোমাদের সাজেশন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং শেয়ার কমেন্ট অবশ্যই করবে যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। আর সবার পরীক্ষা ভালো হোক এই আশা রেখে এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।